তারপর এখন হলো প্রোঅ্যাক্টিভ প্রসেস ফর কাউন্সিলিং অ্যাডোলেসেন্ট। আসলে প্রসেসটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা হচ্ছে যে অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করতে চান অথবা কাউন্সিলিংয়ে আসতে চান বা কাউন্সিলিংয়ে করেন, আপনারা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন এবং মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের যে সেশনগুলো খুবই ফ্রুটফুল হবে। এখানে বলা হয়েছে যে যখন আমরা ফেস টু ফেস কাউন্সেলিং করাবো, প্রথমে হলো গ্রিটিংটা শুরু হয়। হ্যাঁ, এই গ্রিটিংটা কোথা থেকে, যখন একজন ক্লায়েন্ট, সে অ্যাডোলেসেন্ট হোক বা অ্যাডোলেসেন্ট অথবা অ্যাডোলেসেন্টের থেকে কম বয়স হোক, পিউবার্টি এবং অ্যাডোলেসেন্টের মাঝামাঝি থাকুক, যেই আসুক না কেন, আমাদের সেশনটা কিন্তু শুরু হবে ওই সময় থেকে। তারা যখন আমাদের সেশন রুমে ঢুকবে, হ্যাঁ, তখন আমরা কি করব, প্রথমেই হচ্ছে যে সে কীভাবে আসলো, কীভাবে চিনলো, বা কি হয় যে ওইখানে আসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কি না, হ্যাঁ, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা শুরু করতে পারি। এরপর হচ্ছে যে কিছু ইনফরমেশন নেওয়া অ্যাডোলেসেন্ট সম্পর্কে, তার বয়স, তার জেন্ডার, হ্যাঁ, তারপর হচ্ছে যে তার কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে, বা আসলে তারা কী ধরনের ইনফরমেশন বা কী ধরনের যে ট্রিটমেন্ট সেটা তারা চাচ্ছে কি না, সেই জিনিসগুলো আমরা নিতে পারি। এবং কনসেন্ট ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কনসেন্ট ফর্মে অবশ্যই রিটেন অথবা ভার্বালি আমরা কনসেন্ট নিয়ে নেব। হ্যাঁ, যে এখানে কি হয় যে আমরা কনফিডেন্সিয়ালিটির কথা বলি, হ্যাঁ, তারপর বা এই কনফিডেন্সিয়ালিটির ভিতরে যে আমরা সব কিছু গোপন রাখা হবে। তিনটে জিনিসের ক্ষেত্রে যদি একটু অন্যরকম কিছু হয়, ব্যাঘাত ঘটে, তাহলে আমরা কনফিডেন্সিয়ালি রক্ষা করতে পারি না। একটা হলো যে যদি পেশেন্ট বা ক্লায়েন্টের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে অথবা অন্যকে হার্ম করার চিন্তা ভাবনা থাকে, এবং আদালত থেকে যদি কোনো ক্লায়েন্ট বা পেশেন্ট আমাদের কাছে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই যে কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে পারি না। এছাড়া তার যে কোনো সমস্যা আমাদের কাছে শেয়ার করতে পারে। এরপর যখন তারা কথা বলবে, তখন আমরা অবশ্যই তাদের ডিসকভার করব, যেটাকে এক্সপ্লোরেশন বলে। আমরা পরবর্তীতে আরও জানবো এই সিস্টেমগুলো। আমরা পূর্ববর্তী যে ভিডিওতে সেখানে আমরা শিখেছিলাম যে আসলে কীভাবে এক্সপ্লোরেশন স্টেজগুলো হয়ে থাকে। তো অবশ্যই প্রতিবারই আমরা যখন সেশন শুরু করব, পূর্বের সেশনগুলো কীরকম ছিল বা কী নিয়ে কথা হয়েছিল, সেটা আমরা অবশ্যই কথা বলবো। এরপর হচ্ছে যে একটা ট্রাস্ট বিল্ড আপ করা, হ্যাঁ, রিলেশনশিপের ক্ষেত্রে যেটিকে বলা হয় যে এই যে ট্রাস্টটা বিল্ড আপ করবো, এখানে অনেক কিছু থাকে। তাকে ইম্প্যাথেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করা, হ্যাঁ, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, হ্যাঁ, ইম্প্যাথেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং মানে তার জায়গা থেকে তার সমস্যাটাকে বোঝা। তো সে যেইখানে হোক বা যেই গ্রুপের লোক হোক, হ্যাঁ, যে কমিউনিটির হোক, তার ফিনান্সিয়াল ইস্যু বা অন্য ইস্যু থেকে যেরকমই থাকুক না কেন, তাকে আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেন্স আমাদের করতে হবে। আমরা অবশ্যই জেনুইন থাকবো, হ্যাঁ, এবং তার কথাগুলো মন দিয়ে শুনবো, যেন একটা র্যাপো তৈরি হয়, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ লিসেনিং। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা আগে শুনেছিলাম যে অ্যাক্টিভ লিসেনিংয়ের ক্ষেত্রে প্যারাফ্রেজিং, রিফ্লেকশন, সামারাইজেশন, ক্লারিফিকেশন সব বিভিন্ন রকমের মাইক্রো স্কিল থাকে, যেগুলো আমরা ব্যবহার করি। অনেক সময় হয় যে তাদের এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার বিভিন্ন রকমের স্টোরি থাকে, তারা অনেক কথা বলতে চায়। তো আমাদের প্রথমে এবং প্রধান কাজ হবে তাদের কথাগুলো শোনা, হ্যাঁ, এবং কোনো রকমের কনক্লুশনে না গিয়ে বরং তারা যতটুকু বলতে চাইবে সেই জিনিসগুলো আমরা সময় নিয়ে আমরা শুনবো। তো অবশ্যই হয়তোবা অনেক সময় দরকার হয় যে আমাদের একটা টাইম লিমিট থাকে, টাইম লিমিট সম্পর্কে তাদেরকে সচেতন করব, এবং আমাদের সেশন আওয়ার কীরকম হবে, কবে কবে হবে, সেই জিনিসগুলো তাদেরকে কনসেন্ট করে নেব। তাদের যে সিভিয়ারিটি বা যে ইস্যুগুলো নিয়ে আসবে, আমরা তাদেরকে অ্যাসেস করে নেব যে তার অ্যাসেসমেন্টের বেসিসে তার প্রবলেমগুলো কতটুকু, হ্যাঁ, সেটা কতটুকু সিভিয়ার, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় হয় কি যে সাইকো এডুকেশন দরকার হয়, হ্যাঁ, যেমন হলো যে এই যে পিউবার্টি বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা বা 9 বছর থেকে 18 বছর, যেটাকে WHO বলেছেন যে এই পিরিয়ডটাকে অ্যাডোলেসেন্ট পিরিয়ড হিসাবে। তো এই সময়টায় আমাদের কিন্তু আমি প্রথমে যেটা বলেছিলাম, পিউবার্টি এজ এবং অ্যাডোলেসেন্ট এজ, এই দুটোর কিন্তু একটা মিক্স এই সময়টায় হয়। তো অবশ্যই এই সময় বেশ কিছু শারীরিক পরিবর্তন হয় বা মানসিক পরিবর্তন হয়, সেই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে হবে। এছাড়া যারা মেয়েদের ক্ষেত্রেও অনেক সময় সেক্সুয়াল বিভিন্ন রকমের ইস্যু তৈরি হয়, যেটা আমরা একটু আগেই রিসার্চ দেখেছিলাম। তো অবশ্যই এই সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণা দিতে হবে। এটা হলো অনেকটা সাইকো এডুকেশন আমরা বলি।
তারপর হলো অনেক সময় তারা যে আসে তারা অনেক রকমের লো মুড নিয়ে আসে, তারা আপসেট থাকে, স্যাড থাকে। তো এই জায়গাগুলোতে আমরা অবশ্যই তাকে এমন কিছু কথা বলবো হিউমোরিয়াসলি, বা তাকে অবশ্যই আমরা ওই আপসেট বা স্যাড থেকে যেন একটু হলেও ট্রান্সপারেন্ট হতে পারে, মন খুলে কথা বলতে পারে, সেই জিনিসটাও আমরা চেষ্টা করব। এবং এটা আমার প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমি দেখেছি যে তাদেরকে যদি কথা বলে বা তাদের কথাগুলো শোনা হয় এবং তাদেরকে যদি ইন্সপায়ারেশন দেওয়া হয়, কথা বলার জন্য এনকারেজ করা হয়, এবং তাদের যে ইস্যুগুলো থাকবে সেটা যেটাই হোক প্রথম লেভেলে, সেইগুলোতে যদি ফোকাস করা হয় তাহলে কিন্তু তারা অনেক বেশি চিয়ার আপ ফিল করে এবং তারা কথা বলে। হ্যাঁ, এই সময় যেটা হয় যে স্ট্রোক দেওয়া, তারা যে কথাগুলো বলবে সেটা যেমন আমরা অ্যাকসেপ্ট করব, কোনো রকমের জাজমেন্ট করব না, এবং সাথে সাথে যেই জায়গাতে স্ট্রোক দিতে হবে সেই জায়গাগুলোতে আমরা স্ট্রোক দেব। আমরা জানি স্ট্রোকটা কি, স্ট্রোক হলো কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এটা হলো পজিটিভ স্ট্রোক হতে পারে, নেগেটিভ স্ট্রোক হতে পারে, কন্ডিশনাল স্ট্রোক হতে পারে, আনকন্ডিশনাল স্ট্রোক হতে পারে, আবার এটাকে হতে পারে ভার্বাল স্ট্রোক এবং নন ভার্বাল স্ট্রোক। তো আমরা যারা হচ্ছে যে কাউন্সেলিং সাইকোলজিতে রয়েছে আমরা এই ব্যাপারগুলো জানি, এবং স্ট্রোক নিয়ে আমার একটি ভিডিওতে খুব ডিটেলস দেওয়া আছে। তো এখানেও অনেক কিছু পাওয়া যাবে। তো স্ট্রোকটা যদি আমরা এক কথায় বলি সেটা হচ্ছে যে কোনো রকমের কন্ডিশন ছাড়াই যখন আমরা পজিটিভ স্ট্রোকটা আমরা দিতে পারবো, অর্থাৎ তাকে কোনো ভালো কাজে প্রশংসা করা, তখন যেটা হবে যে তার কিন্তু কাজের গতিটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, বা সে কথা বলার সময় তাকে যদি স্ট্রোক দেওয়া হয় তখন কিন্তু এই যে সেশনটাও অনেকটা আমাদের একটা স্ট্রাকচারের ভিতরে থাকে, আমাদের কন্ট্রোলের ভিতরে থাকে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। যেই জিনিসটা আমি বলছিলাম একটু আগে, যে তাদেরকে ইনকারেজ করা, তারা যে কথা বলবে সেখানে মোটিভেটেড করা, হ্যাঁ, এবং তাদেরকে থ্যাঙ্কস দেওয়া বা ফর্মালিটিস আমরা যেটা করি অনেক সময়, সেই জিনিসগুলো করার মাধ্যমেও তাদের কাছ থেকে ইনফরমেশন আমরা পেতে পারি। তারপর বলা হয়েছে কমিউনিকেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, খুবই ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয় যে আমাদের কাছে যখন কোনো অ্যাডোলেসেন্ট ক্লায়েন্ট নিয়ে আসে, দেখা যায় যে ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো কিন্তু তাদের যে যারা হচ্ছে যে প্যারেন্টস থাকে বা যারা নিয়ে আসেন তাদের উপরেই নির্ভর করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কমিউনিকেশন কার সাথে করব সেটা আমরা নির্দিষ্ট করে নিব। অনেক সময় ফিডব্যাক দেওয়ার দরকার হয়, সেই জিনিসগুলো আমরা কিন্তু যেই জায়গাতে ফিডব্যাক দিতে হবে বা যারা আসলে এই প্রবলেমগুলো ডিল করার ইচ্ছুক তাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এবং অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা কি সেই জিনিসগুলো জানাবো। অনেক ক্ষেত্রে হয় যে তারা ওই যে চেম্বারে বা হসপিটালে বা যেখানে প্র্যাকটিস করা হয়, যেখানে তারা কাউন্সেলিং সেশন নিবে, সেখানে কিভাবে আসবে, কোথা থেকে আসবে, সেই জিনিসগুলো তাদেরকে জানাতে হয়। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যারা তারা খুব রকমের হ্যাসেল ছাড়া যেন আসতে পারে। এখন আমরা যখন হচ্ছে যে অ্যাডোলেসেন্টদের হচ্ছে যে কাউন্সেলিং করাই, তখন এই যে কাউন্সেলিংটা কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে ফিজিশিয়ানরা অনেক সময় কাউন্সেলিং করিয়ে থাকেন তাদের নলেজ এবং স্কিলের বেসিসে, তবে ক্লিনিক্যাল এবং সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজিস্টরা কাউন্সেলিং প্র্যাকটিস করে, এখানে অনেক বেশি পড়াশুনো করেন, অনেক রকমের জার্নির মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়া সাইকিয়াট্রিস্টরাও অনেক ক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সেলিং প্র্যাকটিস করেন, কিন্তু তারা হলো মেডিসিন স্পেশালিস্ট, তারাও কিন্তু এই যে কাউন্সেলিং করাতে পারেন। সোশ্যাল ওয়ার্কারের ভিতরে অনেকে দেখা যায় যে কাউন্সেলিং প্র্যাকটিসটা করেন, তো সেই ক্ষেত্রে তাদের সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে বেশি কাজ থাকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলরের থেকে। তারপর অনেক সময় নিউট্রিশনিস্টও এটা করায়, গাইনোকোলজিস্ট, চাইল্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট, হ্যাঁ, তারাও কিন্তু অনেক সময় কাউন্সেলিং করে। এখন এই যে যারা ডিসিপ্লিনিতে রয়েছেন, যারা আলাদা আলাদাভাবে, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বিষয়তে কিন্তু একজন আরেকজনের তো রেফার করারও দরকার হতে পারে। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যদি রেফারের দরকার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু রেফার করব।